আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ব্যাপন টপিকটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো তোমাদেরকে সর্বপ্রথমেই বলে নেই, তোমরা যদি এই ব্যাপন সম্পর্কে কিচ্ছু না জেনে থাকো, আজকের ক্লাসটি করার পর তোমরা একবারে ক্রিস্টাল ক্লিয়ার সব বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিব এই ব্যাপনের সংজ্ঞা কি বা ব্যাপন ঠিক কাকে বলে। তো দেখো, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে কিন্তু দেখো তিন ধরনের পদার্থের কথা বলা আছে: কঠিন, তরল এবং গ্যাসীয়। আর স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায়, মানে তাকে কোনো রকম ফোর্স করা লাগবে না, সে একা একাই ছড়িয়ে পড়বে। অর্থাৎ নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন কি? উচ্চ ঘনত্বের স্থান থেকে কোথায় ছড়িয়ে পড়বে? নিম্ন ঘনত্বের স্থানে। তো দেখো, এখানে দেখো এর ভিতরে একটা পানি আছে, আর পানির মধ্যে ধরো তুমি এই লাল কালারের কোনো কণা দিয়েছো। এরা হতে পারে তরল, হতে পারে গ্যাসীয়, আবার হতে পারে কঠিন। দেওয়ার পর দেখো এইখানে যখন তুমি এই কণাগুলোকে দিলে, তখন দেখো এইখানের ঘনত্ব বেশি হয়ে গেল আর এইখানে কিন্তু কম হয়ে গেল। ঘনত্ব মানে কি পরিমাণে আছে দেখো, এই এই অংশটুকুতে কিন্তু এই কণাগুলো বেশি পরিমাণে আছে, কিন্তু এই অংশটুকুতে এই কণাগুলো কম পরিমাণে আছে। তো এখন কি হবে? এখন এই কণাগুলো এই পুরো জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। আর এই ছড়িয়ে পড়ার জন্য একে আলাদাভাবে কোনো ফোর্স দেওয়া লাগবে না। আর এই যে ছড়িয়ে পড়ে, এই জিনিসটাই হচ্ছে ব্যাপন। এখন তোমরা বলবা যে এই জিনিসটা তো আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি কেন মানবো এরকম ছড়িয়ে পড়বে? তো এইটা তোমরা সবাই তোমাদের প্রত্যেক জীবনে দেখে অভ্যস্ত। তো দেখো, ধরো এই যে একটা বয়েম বা জার, এর মধ্যে ধরো তুমি এক ফোঁটা রং দিলে। তুমি যদি রং দাও, এই ধরো রং পরের বার পড়ছে, পরের বার পড়ার পর দেখবা ছড়াই গেছে, আর কিছুক্ষণ পর দেখবে একবারে রং একবারে পানি ভরে রং ছড়াই গেছে। এখন তুমি চাইলে কি এই রঙের পানি ভরে ছড়ানো ঠেকাইতে পারবা? পারবা না। কারণ রং তুমি যদি এর ভিতরে দাও, রং ছড়াবেই ছড়াবে, কারণ এটিও স্বভাব। আর এই যে রং তুমি যদি দাও, তাহলে এই যে ছড়াই পড়তিছে, এই ছড়াই পড়াটাই হচ্ছে ব্যাপন। আর এই ব্যাপনকে ইংরেজিতে ডিফিউশন কয়, ঠিক আছে? তো ব্যাপন কি? ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া। আর এটা হবে কিভাবে? স্বতঃস্ফূর্ত ভাবে। আর এটা কিভাবে হবে? এটা হবে সমভাবে। মানে এরকম হবে না যে কোনো জায়গা বেশি যাবে, কোনো জায়গা কম যাবে, একবারে সমানভাবে যাবে সব জায়গায়। বুঝতে পারছো? তো আমি আবার একবার রিপিট করি। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। তুমি যখন এইখানে এক ফোঁটা রং দিছো, রঙের এখানে রঙের পরিমাণ বেশি, মানে এখানে রঙের ঘনত্ব বেশি, বাট এখানে তো কোনো রঙই নাই, মানে এখানে ঘনত্ব জিরো। মানে এখানে বেশি, এখানে কম। মানে কি হবে? এখান থেকে এখানে ছড়িয়ে পড়বে। এখান বলতে আমি এই যেখানে রং আছে এটা বাদে বাকি সব জায়গাকে বোঝাইছি। দেখো, এরপরে দেখো মোটামুটি কিছু অংশ জুড়ে ছড়াইছে। এরপরে দেখো এইখানে যে পরিমাণে রং আছে, বাট যেখানে একটু রং নাই সেখানে তো কম আছে। এবার কি হয়েছে? পরে ধাপে দেখো একবার সব জায়গায় চলে গেছে রং। তো ব্যাপন কি আমরা বুঝছি, কিন্তু আজকের পড়ার টপিক তো আমাদের এই ব্যাপন না। আজকে আমাদের পড়ার টপিক আছে এই উদ্ভিদে কিভাবে ব্যাপন হয় সেটা পড়া। তো আমরা এখন তোমাদের বইয়ে কি লেখা আছে সেটার দিকে চলে যাই। তো দেখো, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে পানির অভাবে টবে লাগানো গাছের পাতা নুয়ে পড়লে, টবে পানি দিলে কিছুক্ষণের মধ্যে গাছের পাতা আবার আগের মতোই সতেজ হয়ে ওঠে। হ্যাঁ, উঠলো। এটি এটি ব্যাপন নামের প্রক্রিয়ায় ঘটে থাকে। দেখো এখানে কি বলছে, যে তুমি যদি টবে টবে গাছ লাগাইছো, এখন ওই টবে যদি পানি না থাকে তো গাছের পাতা নুয়ে পড়ছে। এখন তুমি যদি টবে পানি দাও, হবে কি? সতেজ হয়ে উঠছে। আর এখন এখানে বলে দিছে যে এটা কিভাবে হয়েছে, এটা ব্যাপনের মাধ্যমে হয়েছে। তো এরপর দেখি পড়ি। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। শিক্ষার্থীরা, এই সংজ্ঞাটি কিন্তু তোমাদের আমি পড়িয়েছি যে অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। এটা তো তোমরা পারো। এবং বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হওয়ার ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। একটা জিনিস দেখো, এখানে যখন ছিল, এই যে আমার এই লাল কালারের পয়েন্টারের দিকে খেয়াল করো, আমি তো এখান থেকে রং দিছি, ধরো এখানে রং বেশি আছে, মানে এখানে রঙের ঘনত্ব বেশি, বাট এখানে তো একটু রং নাই, মানে এখানে রঙের ঘনত্ব কম। শিক্ষার্থীরা, তোমরা হয়তো এখন ঘনত্ব জিনিসটা কি এই জিনিসটাই বুঝতে পারতেছো না। আসলে ঘনত্ব মানে ওটা কতটা ঘন, মানে সে কতটা ঘন।
বুঝছো? ধরো দুধ প্রথমে হালকা ঘন থাকে, যদি জ্বালাও বেশি ঘন হয়, এই ঘন তো বুঝছো? যদি ওর মধ্যে তুমি আরো খানি গুঁড়া দুধ দাও তাহলে এটা আরো বেশি ঘন হবে। বুঝছো ঘন কি আর ঘনত্ব কি? এরপর দেখো, এরপর এইখান থেকে এইখানে ধরো এই রং রয়েছে, এখন রং তো এখানে একটু রং নাই, মানে এখানে অধিক ঘনত্বের স্থান, এখানে কম ঘনত্বের স্থান, আর এই অধিক ঘনত্বের স্থানের থেকে কম ঘনত্বের স্থানের দিকে রং যাবে, আর এ একা একাই যাচ্ছে। কিন্তু কোনো জিনিস তো একা একা যায় না, কখন যায়? যখন সে একটা চাপ অনুভব করে। শিক্ষার্থীরা, এই যে এই এখানে বেশি ঘনত্বের স্থান থেকে এই রং যে এই চারপাশে ছড়িয়ে পড়বে বা কম ঘন স্থানে ছড়িয়ে পড়বে, এই জন্য একটা চাপ অনুভব করে, এই চাপকে বলা হয় ব্যাপন চাপ। বুঝছো ব্যাপন চাপ কি? ব্যাপন চাপ মানে এই অধিক ঘনত্বের স্থানের থেকে কম ঘনত্বের স্থানে এই অণুগুলো যাওয়ার জন্য যে একটা চাপ খায়। কিন্তু এখন তোমরা বলবা এই চাপটা কে দেয়? অ্যাকচুয়ালি এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে এরকম হলে চাপ খাবে, আর এটাই হচ্ছে ব্যাপন চাপ। পাতার মেসোফিল টিস্যুতে ভাই এখন তো এই পাতার মেসোফিল ইয়ে হতি কন হে, হাম তো ইসকো পেহচানা নেই। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন পাতার মেসোফিল টিস্যু দেখাচ্ছি। তো দেখো, এটা ধরো একটা পাতা। এখন তোমরা যদি এখান থেকে একটা ক্রস সেকশন না, মানে এই অংশটাকে তোমরা জুম করতেছো, জুম তো বুঝো, ফোনে জুম করা না ছবিকে, সেরকম জুম করলে তুমি এরকম একটা অংশ দেখতে পারবা। এই এই পাতার এখানটা জুম করার পর এরকম অংশে দেখো, তুমি যদি এইটুক দেখো, এটাকে বলা হয় মেসোফিল টিস্যু। আর শিক্ষার্থীরা, এই কোষগুলোকে বলা হয় মেসোফিল কোষ। এখন এইগুলো এরকম কেন, এর গঠন এসব তোমাদের কিছুই জানা লাগবে না, তোমরা শুধু জানো মেসোফিল টিস্যু এরকম কিছু একটা আছে, আর কোথায় আছে শুধুমাত্র এটা এটা জানবা। আর মেসোফিল টিস্যু কি দিয়ে গঠিত হয়? মেসোফিল টিস্যু মেসোফিল কোষ দিয়ে গঠিত হয়। আর তোমরা তো জানোই যে টিস্যু কিভাবে গঠিত হয়, টিস্যু কোষ দিয়ে গঠিত হয়। সেই হিসেবে মনে রাখবা যে এই মেসোফিল টিস্যু কি দিয়ে গঠিত হয়? মেসোফিল টিস্যু মেসোফিল কোষ দিয়ে গঠিত হয়। আর কোথায় আছে? এ পাতায় থাকে। আর এর চেহারা টিয়ারা কেমন, এসব কিছুই মনে রাখা লাগবে না, জাস্ট এটা রাখবা, এটা এটা জাস্ট বিশ্বাস করো যে মেসোফিল টিস্যু নামে কিছু একটা আছে। এখন দেখো কি বলছে, পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে ফলে পানির ঘাটতি আসে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয়, এভাবে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে। আমি আমি 100% শিওর তোমরা কিচ্ছু বোঝো নাই, বাট আমি তো আছি, বুঝাই দিব। দেখো, এটা হচ্ছে মেসোফিল টিস্যু, আর মেসোফিল টিস্যু কোথায় আছে? পাতায়। তো একটা জিনিস দেখো, পাতায় পাতায় এটাও কিন্তু পাতার ক্রস সেকশন। এটা আসলে পাতার একটা, এটাকে সঙ্গী কোষ বলা হয়, এটাকে সঙ্গী কোষ বলা হয়, বা এটাকে পত্ররন্ধ্র ছবিও বলতে পারো। শিক্ষার্থীরা, এটা একটা পত্ররন্ধ্র, এটাও পাতায় আছে। ঠিক শিক্ষার্থীরা, এটাও পাতায় আছে, আর এটা এখানেই আছে। মানে এখানে ধরো আলাদাভাবে জুম করা হয়েছে, জুম করলে দেখো এটাও কিন্তু গাছ পাতা। এখন এখানে পত্ররন্ধ্র। শিক্ষার্থীরা, এখন এই পত্ররন্ধ্র কি হয়? দিনের বেলা খোলা থাকে। বুঝছো শিক্ষার্থীরা? এখন দিনের বেলা খোলা থাকে, কিসের জন্য খোলা থাকে? দিনের বেলা এই জন্য খোলা থাকে যাতে এর ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে এবং অক্সিজেন বের হইতে পারে। এই পত্ররন্ধ্রের কাজ কি? এর ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, অক্সিজেন বের হবে, আর সূর্যের আলো এর উপর পড়বে, আর এই সব দিয়ে মোটামুটি খাবার টাবার তৈরি হবে। এখন দেখো, কথা হচ্ছে এর ভিতরে এই পত্ররন্ধ্র খুলছে কিসের জন্য? কার্বন ডাইঅক্সাইড ঢুকা আর অক্সিজেন বের হওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা খোলা রয়েছে, এই জায়গা দিয়ে এখান থেকে কিছু পানিও বেরোয় যাবে। বুঝছো শিক্ষার্থীরা? কি হবে? এই জায়গা খোলা, এই জন্য এই জায়গা থেকে কিছু পানিও বেড়ে যাবে। আর পানি কিভাবে বেরোবে? জলীয় বাষ্প আকারে বেরোবে। এটা নিয়ে আমি আরো ডিটেলসে কথা একটু পরে বলবো। ধরো পানি জলীয় বাষ্প আকারে বেড়ে গেল। এখন কথা হচ্ছে, ধরো এইখানে যে কোষ ছিল সেই কোষেতে পানি বেড়ে গেল, তাহলে এই কোষে পানির ঘাটতি হলো না? আর এর পাশে ধরো এইখানের কোষেতে পানি বেরোচ্ছে, এখন দেখো এই ডালের মধ্যে যে কোষটা রয়েছে সেই কোষেতে তো পানি বেরোয়নি। আর একটা জিনিস বলে নেই যে এই এই যে পত্ররন্ধ্র বা এই যে মেসোফিল টিস্যু, এইসব শুধুমাত্র পাতাই থাকে, পাতা ছাড়া অন্য কোনো জায়গায় থাকে না। ধরো পাতা ছাড়া কোথায়? সবুজ অংশ থাকে, মানে গাছের যে সকল অংশ সবুজ সেই সকল অংশে থাকে। এখন সব অংশ তো সবুজ না, ধরো সবুজ অংশের থেকে জলীয় বাষ্প বেরোলো, এখন সবুজ অংশের সাথে লাগানো ডালের যে কোষ আছে ওইখানে তো আর এই এই পত্ররন্ধ্র নাই, ওইখান থেকে তো আর এই পানি বেরোয়নি। এখন এইখান থেকে পানি বেরোইছে, আর এইখান থেকে পানি বেরোয়নি। তো দেখো, এইখানের কোষে পানি বেশি আছে, এখানের কোষে সে পানি কম আছে। তো দেখো এই বেশি থেকে কমে চলে আসবে না পানি? ধরো ডালের যে কোষগুলো রয়েছে ওই কোষগুলোতে পানি বেশি রয়েছে, আর পাতার কোষেতে তো পানি বেরোয় গেছে, তো এখানে কম আছে। তো হবে কি? ডালের কোষেতে পাতায়, এরপর তাহলে এবার আবার এই ডালের এখানেতে কিন্তু পানি এখানে চলে আসে, তো এই জায়গা আবার কম পড়ে গেল না? তো এর একটু নিচের কোষেতে এই জায়গা যাবে, ওর একটু নিচের কোষেতে ওখানে যাবে, এভাবে করতে করতে একবার নিচে নিচে চলে আসবে পানি। এই ধরো এরকম এই সেম প্রসেস, যে প্রসেসে বললাম যে প্রথমে এই আগের কোষ ধরো পাতা পাতা নিবে এর আগের কোষের, এর আগের কোষ নিবে তার আগের কোষের, তার আগের কোষ নিবে তার আগের কোষের, এইভাবে প্রসেস চলতে চলতে একবারে মাটির থেকে পানি একবারে পাতা পর্যন্ত চলে যাবে। এটাই বলছে কি, যে পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে
পানির ঘাটতি আছে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয়, এভাবে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে। তো দেখো এটা গেল। এরপর দেখো এর গুরুত্ব কি, অবশ্যই গুরুত্ব তো অবশ্যই আছে। এরপর দেখো উদ্ভিদ মাটি থেকে মূল ও কাণ্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে। করলো উদ্ভিদ পানি শোষণে ব্যাপনের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা একটা জিনিস বলে নেই, উদ্ভিদ কিন্তু এই মাটি থেকে এর মূলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পানি নেয় না, এটা আসলে অভিস্রবণ প্রক্রিয়ায় নেয়, কিন্তু এখানে ব্যাপনী নাম বলছে। শিক্ষার্থীরা অভিস্রবণ কি এটা তোমরা এখনো জানো না, একটু পর জানবা। কিন্তু শিক্ষার্থীরা এই অভিস্রবণও কিন্তু এক প্রকার ব্যাপন, বাট কাজ উল্টা। আমি এটা নিয়ে ডিটেলস এখন বলতেছি না, আমি এটা নিয়ে পরে বলবো অভিস্রবণ কি। আমি এখন এটা বলে নেই যে এই মাটি থেকে পানি এই শিকড়ের মাধ্যমে যাবে, এটা ব্যাপন প্রক্রিয়ায় যায়। সেক্ষেত্রে আমি এটা বলছি, বাট কিন্তু কিছুক্ষণ পর না, তোমরা পরের কোনো এক ভিডিওতে দেখবা যে এটা আসলে ব্যাপন প্রক্রিয়া না, এটা আসলে অভিস্রবণ প্রক্রিয়া যায়, তখন কিন্তু তোমরা আমার কিছু বলবো না, কারণ আমি এখনই বলে দিচ্ছি যে অভিস্রবণও কিন্তু এক প্রকার ব্যাপন। বুঝতে পারছো? এখন আমি বলে দিচ্ছি। এরপর দেখো শোষণ ছাড়াও অন্য সব রকম শারীরবৃত্তীয় কাজ এই ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। এরপর উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই কাজটি ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এখন উদ্ভিদ যে সালোক সংশ্লেষণের সময় যে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন যে ত্যাগ করে, এটা যে ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, এটা কিভাবে হয় এটা তোমাদের বোঝাবো। শিক্ষার্থীরা তোমরা জানো ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্বের স্থানের থেকে কম ঘনত্বের স্থানে যাও। ধরো এখন দিন, এখন এই সূর্যের আলো এই পাতার উপর পড়বে, ধরো এই সূর্যের আলো এই পাতার উপর পড়ছে, আর শিক্ষার্থীরা এই পাতার ভিতরে খাদ্য তৈরি হয়েছে। এই পাতার ভিতরে কি তৈরি হয়েছে? খাদ্য তৈরি হয়েছে। এখন পাতার ভিতরে যদি খাদ্য তৈরি হয়, উদ্ভিদের খাদ্য কিভাবে তৈরি হয়? উদ্ভিদের খাদ্য তৈরিতে এই সূর্যের আলো আর এই মাটির থেকে সূর্যের আলো যাবে, আর এই মাটির থেকে যাবে কি? মাটির থেকে যাবে হচ্ছে পানি এবং খনিজ লবণ, এবং এর ভিতরে কি থাকবে? এর ভিতরে থাকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা বাতাসের মাধ্যমে নিবে। অর্থাৎ এই পাতার ভিতরে যে এই মানে পত্ররন্ধ্র রয়েছে, এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার ভিতরে কার্বন ডাইঅক্সাইড যাবে, আর সেই কার্বন ডাইঅক্সাইড ইউজ হয়ে উদ্ভিদের খাদ্য তৈরি হবে। শিক্ষার্থীরা দেখো এই পাতার ভিতরে ধরো কার্বন ডাইঅক্সাইড গেছে, সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে গেছে, আর তারপর কি হয়েছে? খাদ্য তৈরি হয়েছে এবং অক্সিজেনও তৈরি হয়েছে। এখন দেখো যদি এই পাতার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা ব্যবহার হয়ে যায়, তো এই পাতার ভিতরে কার্বন ডাইঅক্সাইড শেষ হয়ে গেছে না, বাট বাইরে যে বাতাসে সেই বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড আছে। তো দেখো বাইরে কার্বন ডাইঅক্সাইড বেশি, পাতার ভিতরে কম, কি হবে? ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকবে। এরপর দেখো খাদ্য তৈরি হওয়ার পরে পাতার ভিতরে কি হবে? খাদ্য তৈরি হওয়ার পরে পাতার ভিতরে অক্সিজেনও তৈরি হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য এবং অক্সিজেন তৈরি করে। ধরো পাতার ভিতরে অক্সিজেন বেশি আর বাইরে অক্সিজেন কম, তো পাতার ভিতরে তো অক্সিজেন বাইরে বেরোবে। বুঝতে পারছো? আর এটা কিভাবে বেরোলো? ব্যাপন প্রক্রিয়া বেরোলো। ব্যাপন কিভাবে হয়? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে হয়। পাতার ভিতরে অক্সিজেন তৈরি হয়েছে মানে অক্সিজেনের এখানে ঘনত্ব বেশি, আর বাইরে অক্সিজেন তৈরি হয় না মানে অক্সিজেনের ঘনত্ব কম, অর্থাৎ পাতার ভিতরে অক্সিজেন বাইরে বেরোবে। ওকে, এরপর দেখো উদ্ভিদ দেহে শোষিত পানি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্প আকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। শিক্ষার্থীরা দেখো তোমাদের কিন্তু এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পানি কিভাবে বের হয়ে যায় সেটা কিন্তু বলছি। ধরো পত্ররন্ধ্র খোলা রয়েছে, কিসের জন্য? পত্ররন্ধ্র খোলা রয়েছে এই জন্য যে এর ভিতরে যাতে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে আর অক্সিজেন যাতে বের হইতে পারে। কিন্তু এইখানে তো পানিও রয়েছে শিক্ষার্থীরা, এখানে পানি রয়েছে মানে সেটা জলীয় বাষ্প আকারে রয়েছে, বাট বাতাসেও জলীয় বাষ্প আছে, বাট এইখানে জলীয় বাষ্প বেশি, তাহলে বাতাসে জলীয় বাষ্প কম, এখানে জলীয় বাষ্প বেশি, হবে কি? জলীয় বাষ্প ঠাস করে বাইরে বেরোয় যাবে। এটা কিভাবে বেরোচ্ছে? ব্যাপন প্রক্রিয়ায় বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম যে আসলে জলীয় মানে এটা ব্যাপন প্রক্রিয়া কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমাদের আসলে এটা কিভাবে শেখায় না, বাট তোমরা যদি কেউ জানতে চাও, অনেকেই আমাদের প্রশ্ন করো যে এটা কিভাবে হয়, সেজন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পানি বেরোলো না, এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে যে পানি বেরোলো না, এই পানি বেরোনো জিনিসটাকেই প্রশোধন বলা হয়। শিক্ষার্থীরা এই প্রশোধন কি? এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে যে পানি বেরোয় গেল, এই উদ্ভিদের পাতা দিয়ে যে পানি বেরোয় গেল, এই পানি বেরোনোকেই প্রশোধন বলা হয়। বুঝতে পারছো? এই পানি বেরোনোকেই প্রশোধন বলা হয়। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।